আপকি আদালতে কমেডির বাদশাহ কপিল শর্মার ওপর অভিযোগ হলো যে ইনি নিজের লোকেদেরই খিল্লি ওড়ান। কপিল, আপনি যখন বাইরের দেশে যান, কানাডায় যান, আমেরিকাতে যান, অস্ট্রেলিয়ায় যান, তখন আপনি সেখানে সবকিছুই ভালো ভালো দেখতে পান। ওখানে যারা বাড়িতে কাজ করে তাদেরকেও সুন্দরী মনে হয়। স্যার, আমার যেটা মনে হয় যে আমরা যখন বাইরে যাই বা বাইরের লোকেরা যখন আমাদের দেশে আসে, আমাদের দেশেও এমন কিছু আছে যেটা ওদের আমাদের থেকে শেখা উচিত। ভালোবাসা, আন্তরিকতা দিয়ে জয়েন্ট ফ্যামিলির কালচার আমাদের এখানে আছে, পায়ে হাত দিয়ে নমস্কার করার কালচার আমাদের ভারতে আছে। বহু জিনিস আছে যেটা আমাদের থেকে শেখা উচিত ওদের। কিন্তু বাইরে থেকেও আমরা যদি কোনো ভালো জিনিস পাই তাহলে সেটাও শিখে নেওয়া উচিত, তাই না? এতে তো দোষের কিছু নেই, আমরা তো সবাই মানুষই। আমি দেখেছি আপনি লিফটে করে যখন নামছেন, মনে করুন একজন অজানা মানুষ গুড মর্নিং, মানে একে অপরকে কমপ্লিমেন্ট দেয়। আমাদের এখানে কোনো মেয়েকে গুড মর্নিং বলুন, বলবে তোর বাবাকে গিয়ে বল গুড মর্নিং। মানে দেখুন, এটা হয়। মানে এখানে তো মানে আমাদের ইন্টেনশনকেই মানুষ সন্দেহ করতে শুরু করে যে ও আচ্ছা, হঠাৎ আমাকে গুড মর্নিং কেন বললো। আর সত্যি যদি অচেনা মানুষ আরেকজন অচেনা মানুষকে গুড মর্নিং বলে দেয়, তাহলে তৃতীয় ব্যক্তি দূরে দাঁড়িয়ে থেকে মানে আমরা নিজেরাই জাজমেন্ট দিতে শুরু করে দিই। ওখানে সব দেখিনি। কিন্তু বিদেশে যখন যান তখন কি দেখতে পান? খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পান? হ্যাঁ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছি। আর ওখানে আমাদের এখানকার মানুষ অনেক বেশি সংখ্যায় থাকেন, আর এখানে যা ইচ্ছে তাই করে বেড়ান, কিন্তু ওখানে গিয়ে ওয়্যার ইজ দ্য ডাস্টবিন এইসব শুরু করে দেয়। তো আমি দেখেছি স্যার, আমার এই কমপ্লিমেন্ট দেওয়ার ব্যাপারটা খুবই ভালো লাগে। মানে ওখানে যদি কোনো কাজ, যেমন ধরুন আমি একটা হোটেলে ছিলাম, তখন যে ওখানে পরিষ্কার করতে এসেছিল সে প্রথমে বলল গুড মর্নিং স্যার। আমি বললাম গুড মর্নিং। আমি দেখলাম নেম প্লেট লাগানো ছিল রোজি, এই ওয়াও নাইস। আর আমাদের ভারতবর্ষে বাড়ির কাজের মেয়েকে যদি কেউ কমেন্ট করে দেয় যে শিলা, তাহলে তার বউ তার চুলের মুঠি ধরে ঝাঁকাবে, তারপর বলবে আচ্ছা খুব শিলা শিলা হচ্ছে দেখছি তো এই কদিন। তারপর তোমার আগে আর পরের হিস্ট্রি বের করবে যে তোমার বংশের মধ্যেই দোষটা রয়েছে। তোমার কাকা জ্যাঠাও 65 বছর বয়সে একটা মেয়েকে তুলে নিয়ে গেছিল। তো এইগুলো হ্যাঁ, ওখানে কিছু কিছু জিনিস, সব জিনিস আপনার খুব ভালো লাগে। আপনি ভ্যাঙ্কুভারের মানুষকে বলেছেন যে আমাদের এখানকার ট্রাফিক কেমন হয়, ওখানকার ট্রাফিক কেমন হয়, ওখানকার মানুষ কত ডিসিপ্লিন মেনে চলে, আর আমাদের এখানে কোনো অনুশাসনই নেই। একদম, কখনো কখনো আমরা সিগন্যাল অমান্য করে বেরিয়ে যাই, যেটা করা উচিত নয়। তো কি হয়েছিল, আমি ভ্যাঙ্কুভারে ড্রাইভ করছিলাম, তখন আমার বন্ধু বলল যে আজ ভীষণ ট্রাফিক জ্যাম। কতটা ট্রাফিক জানেন? এটা হলো আমার গাড়ির বনেট, আর সামনের গাড়িটা ওইখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম এতটা জায়গা রয়েছে, মাঝখান দিয়ে রেলগাড়ি বেরিয়ে যেতে পারবে, এটা আবার কিসের ট্রাফিক? ট্রাফিক জ্যাম হয় আমাদের এখানে। ওখানে না একটা রুল আছে স্যার, আপনারা তো জানবেনই, আপনারা গাড়ি চালান, আপনার সামনের যে গাড়িটা থাকবে তার টায়ারটা যেন আপনি দেখতে পারেন। আর যদি আপনি ওই টায়ারটা দেখতে না পান, তার মানে আপনি ভুল, ওইটুকু ডিস্টেন্স আপনাকে রাখতে হবে। আমাদের তো টায়ার বাদ দাও, কখনো কখনো সামনের গাড়িটাই দেখা যায় না যে কি আছে সামনে। কখনো কখনো নিচ থেকে আওয়াজ আসে, স্যার আমার মারুতিটা আপনার ফরচুনারের নিচে রয়েছে। মানে এতটাই ওরা কিন্তু ডিস্টেন্স মেনটেন করে চলে। আপনি মুম্বাইতে দেখতে পাবেন যে গাড়ির বনেট টু বনেট একদম এরকম ফ্রেঞ্চ কিস করে গাড়ি চলছে কেন। মাঝে মাঝে তো এতটুকুও জায়গা থাকে না যে আমরা নিজেদের মতো করে একটা টার্ন নিতে পারি, মানে সামনেরটা টার্ন নিলে তাহলেই আমরা নিতে পারবো টার্ন, মানে এতটা। হ্যাঁ, কিন্তু ওখানকার থেকে আমাদের এখানকার পপুলেশনও অনেক বেশি রয়েছে। আমি শুনেছি যে আপনি ওখানে মানুষকে বলেছেন যে ভারতে যদি ধীরে ধীরে চলো তাহলে বারবার দেখা হবে। হ্যাঁ স্যার, ওখানে একটা জিনিস ছিল যেটা আমি নোটিস করেছিলাম, ওখানকার লোকজন যদি ওরা লিখে রাখে, দেখুন আমি রুলসের কথা বলছি, আমি একজন পুলিশ কর্মীর ছেলে, আমি কিন্তু খুব রুলস মেনে চলা মানুষ। ধরুন ওদের লেখা আছে 80 মাইলস পার আওয়ার, তাহলে ওরা ওইটুকু স্পিডেই চালাবে। আর আমাদের ভারতেও লেখা থাকে, কিন্তু জানেন তো যে আমরা ভারতীয়রা, মানে আমাদের গভর্নমেন্টরাও জানে যে এদের সাইকোলজিতে আঘাত করতে হবে, তো লেখা থাকে যে প্রত্যেকটা রাস্তার স্পিড লিমিট কি, কিন্তু সাথে যে স্লোগানটা লেখা থাকে না, সেটা খুবই ইনোভেটিভ হয়। তো ওখানে যদি 50 স্পিড লেখা থাকে মানে সেটা 50ই হবে। এখানে লেখা থাকবে 50 স্পিড, কিন্তু সাথে আবার লিখতে হবে যে ধীরে ধীরে চালালে পরে বারবার দেখা হবে, বেশি জোরে চালালে সোজা হরিদ্বারে দেখা হবে। এরা তখন না, মানে এরা তখনই বোঝে আমাদের লোকেরা এইরকমই, এদের ভয় দেখাতে হয়। আবার ওখানে মানুষকে আপনি এটাও বলেছেন যে আমাদের এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় আর সেটা যদি কোনো মেয়ের হয় তাহলে সবাই কিভাবে রিঅ্যাক্ট করে। তাহলে তো গোটা দেশ জড়ো হয়ে যাবে। কেউ ধরুন কোথাও যাচ্ছে, মানে মনে করুন কোনো মেয়ে স্কুটি নিয়ে পড়ে গেল, তখন যে ওই দিক দিয়ে যাচ্ছিল, মানে রাস্তার অন্য দিক দিয়ে, সেও নিজে স্কুটার দাঁড় করিয়ে চলে আসবে, হাই আর ইউ ওকে, 50 জন চলে আসবে।
আর ছেলেরা যদি কোথাও পড়ে যায়, আরে নেশা করে চালাচ্ছিল, এসবের কি মানে? আমরা এরকম হয়তো নাকি? নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন এটা। যদি না দেখে থাকেন একবার বাইরে গিয়ে পড়ে যান, দেখবেন কেউ তুলতে আসবে না। মেয়েরা পড়ে গেলে 50 জন চলে আসবে। আমি আপনাকে বাড়ি পৌঁছে দেবো? যে পড়ে গেছে সে স্কুটি নিয়ে পড়েছে, আর যে জিজ্ঞেস করছে সে সাইকেল দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে তুই নিজেরটা দেখ ভাই। কিন্তু হ্যাঁ, সেটাই তো মানে। আমি সেই সমস্ত স্পিচ দেখেছি যেগুলো আপনি আলাদা আলাদা কান্ট্রিতে বলেছেন। ইউরোপে আপনি ইংরেজিদের বলেছিলেন যে কি করে আম চুষে খেতে হয়। দেখুন, আমি একটু আগেই বললাম যে আমাদের দেশে যদি ভালো কিছু থাকে তাহলে ওদের শেখা উচিত, বা ওদের দেশে কিছু ভালো থাকলে সেটা আমাদের শেখা উচিত। ওদের ইন্ডিয়ানদের থেকে শেখা উচিত যে আম কি করে খেতে হয়। স্যার, আমি একজন অ্যাংলোকে দেখছিলাম যে আম খাচ্ছিল ছুরি আর কাঁটা চামচ দিয়ে। মানে ওইভাবে তো 20% আম খাওয়া যায়, 80% তো ফেলেই দিতে হয়। আম চুষে খায় ইন্ডিয়ানরা। আমের আত্মা মানে আমের আত্মা চুষে বের করে নেয়। আপনারা দেখবেন ফরেনাররা খেতে বসে এইভাবে টাইফাই বলে, ও দিস ইজ সিজনাল ফুড, ইয়া ইয়েস গুড নাইস, ইটস গুড ফর ইমিউনিটি, ইয়া। কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। আমাদের এখানে লোকেরা এইভাবে খায় না। টাইফাই ছাড়ুন, ওরা তো জামা প্যান্টটা খুলে দেয়, আন্ডারওয়্যার পরেই বসে পড়ে। তারপর হাতের সামনে যে বাসনপত্র থাকে তার থেকে সব থেকে বড়টা নিয়ে বসবে, তারপর 2 হাত দিয়ে আমটা ধরবে, তারপর আমটাকে এইভাবে নরম করবে, তাই না? আর আমটা এইভাবে ঘুরতে থাকে। তারপর ওর মাথাটা ধরে, তারপর ওইটা ওফ যেভাবে চষে, মানে ভারতীয়রা যেভাবে আম চুষে খায় না, মানে তারপর ওর আঁটিটাও ওভাবে চষে। তারপরে যেটা থাকবে সেটা যদি কোনো ফরেনারকে দেখান যে বলুন এটা কোন ফল ছিল, কারোর দেখে বলার ক্ষমতা নেই যে এটা কোন ফল ছিল। আর আমের আঁটিটা সেও মনে মনে ভাবে যে পরের জন্মে আমি যেন আম হয়ে না জন্মাই। আর তো মানে ফল খায় আমাদের দেশের লোকজনরা। না, আমাদের দেশের লোকজন তো ফল ভালোভাবেই খায়, কিন্তু যখন আপনি মেলবোর্নে যান অথবা ভ্যাঙ্কুভারে যান বা স্যান ফ্রান্সিসকো যান, তখন আপনি কি খান? স্যার অ্যাকচুয়ালি আজকাল তো এমন হয়ে গেছে যে মানে ক্যানাডা তো ছাড়ুন, স্পেশালি যদি ভ্যাঙ্কুভারের কথা বলি, সেখানে এত পাঞ্জাবি রয়েছে, এতজন গুজরাটি রয়েছে, ইউনো প্রচুর মহারাষ্ট্রিয়ান রয়েছে, তাই ইন্ডিয়ান ফুডের অভাব হয় না। কখনো কখনো পাওয়া যায় না, কখনো কখনো এমন কান্ট্রি যেমন সাউথ কোরিয়াতে ইন্ডিয়ান ফুড অনেক কম ছিল। কিন্তু ওখানকার একটা জিনিস আমি আজও করছি, ওরা খুব হালকা ব্রেকফাস্ট করে। ওদের আপনি যা জিজ্ঞেস করবেন খুব কুইক বলে দেবে, কারণ হালকা ব্রেকফাস্ট করেছে তো। এমনকি ডিনারও ওরা খুব হালকা করে, মানে ডিনার করেই এইভাবে উঠে বসে পড়বে, আরে ওয়াও লাভলি ডিনার, থ্যাঙ্কস। আর আমাদের লোকেরা যখন ডিনার করে তখন এত পরিমাণ খায়, তারপরে এতগুলো মিষ্টি খায়, আর এইভাবে উঠতেই পারে না। আর ওরা ওখানেই হাত পা ছড়িয়ে বসে পড়ে, তারপর প্যান্টের বেল্টটা খোলে আর আপনার ডাইনিং টেবিলে এইভাবে বসে থাকে। তো আর এগুলো আমি শুধু ভারতবর্ষেই দেখেছি। খাওয়ার পর বলবে একটুখানি চা নিয়ে এসো, চা খেলেই খাবারটা নেমে যাবে। চা খাওয়ার পর কি করে নামবে? যারা হালকা খাবার খায় তাদের রিয়াকশনটা খুব কুইক হয়। কেউ ধরুন ব্রেকফাস্ট করে এসেছে ফল টল দিয়ে বা ওটস জাতীয় কিছু, ও মিস্টার জন হাউ আর ইউ, আই এম গুড ম্যান, হাউ আর ইউ। আর যেই লোকটা গলা পর্যন্ত পরোটা খেয়ে এসছে তার রিয়াকশন কিন্তু স্লো চলে, ব্রেনটা স্লো হয়ে যায়। তাকে যদি জিজ্ঞেস করেন পাজি কি খবর, 2 মিনিট পর্যন্ত কিছুই বুঝতে পারে না। তো ভালো হেলদি খাবার খাওয়া উচিত। আমি তো হাসি ঠাট্টা করে সব বলি, কিন্তু আমি যখন বাইরে শ্যুট করতে যাই তখন সামনে যেসব লোকজন বসে থাকে তাদের কেউ কেউ ইন্ডিয়ান, আমাদের নেপালের লোক, বাংলাদেশের লোক, কেউ আবার পাকিস্তানের লোক, নিজেদেরই লোকজন। কপিল, আপনাকে আর কোন কোন কথা মনে করাবো? আচ্ছা, এটা তো আপনি জনতাকে বলুন যে ইউরোপে কি করে সহজে বিয়ে হয়ে যায়, সস্তায় বিয়ে হয়ে যায়। দেখুন স্যার, সেই একই জিনিস যে আমাদের ওদের কাছ থেকে শেখা উচিত। আমি দেখেছি 4টে গাড়ি করে ছেলের বাড়ির লোকজন, আরও 4টে গাড়িতে মেয়ের বাড়ির লোকজন, টোটাল 16 জন লোক। এটাও আমি বেশি বলে ফেললাম বোধহয়। ছেলে আর মেয়ে ব্ল্যাক স্যুট পরে আসে, দূর থেকে দেখলে মনেই হয় না যে বিয়ে হচ্ছে, মনে হয় যেন ওরা স্মাগলার, কোনো একটা ডিল চলছে। ওখানে সবাই ব্ল্যাক স্যুট পরে থাকে আর একে অপরকে জড়িয়ে ধরে, তারপর একে অপরকে কিস করে, ব্যাস হয়ে গেল। আর আমাদের এখানে যখন বরযাত্রী বেরোয়, মানে গোটা শহরকে ব্যতিব্যস্ত করে দেয় স্যার।
সেজে গুজে ঘোড়ায় করে বর আসে, তাই না? আলেকজান্ডার সেজে গোটা রাস্তা ব্লক করা, মানে বাড়ি থেকে বিয়ের হল পর্যন্ত যাবে 3 কিলোমিটার রাস্তা, পুরো 3 কিলোমিটার ছড়িয়ে ছিটিয়ে চলছে। ওদিকে পেছনে কিন্তু পুরো ট্রাফিক জ্যাম। ট্রাফিকের লোকেরাও কিছু বলে না, ওরাও মনে মনে ভাবে যে ঘোড়ায় বসে আছে, সেও বুঝবে ঠেলা, একদিন বুঝবে। তো বিয়ে বলতে হ্যাঁ, মানে বিয়েতে আমাদের আপনার বিয়েতে কতজন লোককে নিমন্ত্রণ করেছিলেন? শুনেছিলাম কয়েক হাজার। স্যার আমি অ্যাকচুয়ালি আমার লিস্টে 300 জন লোক ছিল, আর ওই ঈশ্বরের দোয়ায় 3000 লোকজন এসেছিল। আমি তো নিজেই পালিয়ে গেছিলাম আমার বিয়ের সময়। হ্যাঁ, শুনেছিলাম যে লোকজন এসেছিল আর বরকনে দুজন উধাও হয়ে গেছিল। উধাও হয়ে গেছিলাম মানে 10 মিনিটের জন্য, মানে স্টেজটা আমাদের জন্যই সাজানো ছিল, কিন্তু এত লোকজন চলে এসেছিল, মানে ওনারা আমাদের জন্যেও স্টেজে কোনো জায়গাই রাখেনি। আমাদের নামকরা গায়ক হংসরাজ হংসজি, তো যেখানে আমার বিয়ে হচ্ছিল তার পেছনে আরেকটা স্টেডিয়াম ছিল, সেখানেও বিয়ে হচ্ছিল। তো তিনি ভুল করে ওখানে ঢুকে পড়েছিলেন, আর উনি আমাদের এত রাজকীয় একজন গায়ক, এত পপুলার, উনি আরেকজনের বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়েছিলেন। তখন লোকজন তো খুশি ওনাকে দেখে, আসুন আসুন আমাদের কি সৌভাগ্য। উনি বলেন আপনাদের তো সৌভাগ্য বটেই, কিন্তু কপিল শর্মার বিয়ে সে কোথায় গেল? আরে সেটা তো পাশে অন্যদিকে হচ্ছে, আপনি তো আমাদের বিয়েতে এসছেন। মানে চারিদিকে সব ঘেঁটে গেছিল তখন। তো অ্যাকচুয়ালি আমি আমার বউ পালিয়ে গেছিলাম স্যার তখন। তারপর 7 পাকে ঘোরার সময় আমরা আবার ফিরে এলাম, আর আমাদের বিয়ে হলো। একটু একটু হয় স্যার, কিন্তু মানুষের ভালোবাসাও ছিল। ঠিক আছে, ভালোবাসা দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাও, তা না সকাল অবধি বসে আছে। আমি বললাম আরে আমি কি সাপের খেলা দেখাবো নাকি, আমি তো বিয়ে করছি, 7 পাক ঘুরে চলে যাবো। কিন্তু ঠিক আছে, ঠিক আছে, যারা এত ভালোবাসে তাদের জিজ্ঞেস করে নিই কিছু প্রশ্ন করতে চাই কিনা। আপনাকে নিয়ে কথাটা খুব চর্চা হচ্ছিল যে লকডাউনের সময় আপনার 2 ছেলেমেয়ের জন্ম হয়েছিল। তাহলে আপনি কি বলতে চান এটা কি সত্যি যে ওরা লকডাউনের সময় উনি হয়েছে? বলছেন যে কোভিডের সময় যখন লকডাউন চলছিল তখন আপনার 2 সন্তানের জন্ম হয়, অনেক সময় ছিল আপনার হাতে। আপনারা তো সবই জানেনই যে লকডাউনের সময় কেউই বাইরে বেরোতো না, ভেতরেই থাকতে হতো। তাই ভেতরে ভেতরেই মানে দেখুন এটা কিন্তু ওপরওয়ালার কেরামতি, আর প্রতিটা মানুষেরই সময়কে ইউটিলাইজ করা উচিত। আমার যখন মনে হলো যে গোটা পৃথিবীটা থমকে গেছে, ঠিক আছে, মানে স্যার প্রত্যেকেরই নিজস্ব একটা এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু আমার যে 2 ছেলে মেয়ে ও দুজনেই 3 বছরের মধ্যেই হয়েছে। অ্যাকচুয়ালি তখন কোভিড চলছিল তখন, তো আমি ওদের সঙ্গে সময় কাটানোর অনেকটা টাইমও পাই, তো ওটা একটা ব্লেসিং। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে কোভিডের সময় আমার 2 ছেলে মেয়ে হয়েছিল। প্রথম লকডাউনে আমার মেয়ে হয়েছিল, আর দ্বিতীয় লকডাউনে আমার ছেলে। তারপর যখন খবর ছড়াচ্ছিল যে 3য় লকডাউনও হতে পারে, তখন আমার বউ বলল তাই নাকি, যাও বিনা অডিয়েন্সেই শো করো, যাও। হ্যাঁ, আর কেউ Thank you, প্রশ্ন করতে চান কি? আমি যেমনটা শুনেছি যে আপনি ইংলিশে একটু কাঁচা, তাহলে আপনি কি এনশিওর করবেন যে আপনার 2 ছেলে মেয়ে কনভেন্ট স্কুলেই পড়ুক যাতে ওদের ইংলিশ বেটার হয়? Who told you I'm weak in English, baby? We can talk in English. I can continuously speak in English I can continuously speak for 2.5 minutes. কিন্তু হ্যাঁ, আগে আমার ইংলিশ অনেকটাই কাঁচা ছিল, এখন একটু ভালো হয়েছে। আর হ্যাঁ, অবভিয়াসলি বাচ্চারা মানে দেখুন পরের প্রত্যেকটা প্রজন্মই আমাদের চেয়ে বেটার হয়, কারণ আমরা এখন এই বয়সে এসে মানে আমরা এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, ওরা তো শুরুই করেছে একদম গুগল দিয়ে, ইনস্টাগ্রাম দিয়ে, তাই অবশ্যই আমাদের থেকে বেটার হবে। কপিল, আপনি যেভাবে মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করেন, আমি দেখেছি টুইটারেও মানুষ আপনাকে নিয়েও হাসি ঠাট্টা করে। মারাত্মক। এখানে একটা ছবি আছে যাতে আপনি এভাবে বসে আছেন, এখানে জসবীর জেসিও আছেন। হ্যাঁ, আর একজন ফ্যান লিখেছেন যে এরা 3 জন টয়লেট করতে এসেছিল, কিন্তু টয়লেটে জায়গা ছিল না, তাই একসাথে বসে আছে। এই ছবিটা আমি ইনস্টাগ্রামে দিয়েছিলাম। ইনি গায়ক জসবীর জেসি বাবু, ইনি হলেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। স্যার বাইরে প্রচুর কুয়াশা ছিল, তাই আমরা এভাবেই বসেছিলাম, আর খুব ঠান্ডাও ছিল। আসলে আমি এই কাজটা শুরু করেছি আমার শোতে, কিছু কিছু ছবির নিচে এইভাবে অনেক ফানি কমেন্টস পড়ি আমরা, কিন্তু ভালো কথা স্যার, আগে তো সোশ্যাল মিডিয়াতে লোকজন গালাগাল দিত শুধু, আমি একটা নতুন ট্রেন্ড শুরু করেছি যে কমেন্টস করো মজার মজার, তাই এখন মানুষ আমাদের ছবির নিচেও কমেন্ট করে। ভালো তো স্যার, ভালো কথা, মানুষকে সঠিক পথে নিয়ে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, আরও একটা ছবি আছে, এটা আপনি ইনস্টাগ্রামে দিয়েছেন। হ্যাঁ, আই হ্যাভ ইন্টারন্যাশনাল ফ্যান অলসো। আর এতে মানুষ জিজ্ঞেস করছে যে সাথে ছবি তোলানোর জন্য কত টাকা দিয়েছেন। স্যার আচ্ছা বলুন তো স্যার, বিদেশিনীরা কি আমার সঙ্গে ছবি তুলতে পারে না?
আমি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম, তো তখন প্রচুর মানুষ আমার সিনেমা দেখতে এসেছিল। আর যখন আমি বাইরে রেস্টুরেন্টে লাঞ্চ করছিলাম, তখন একজন বিদেশি নিয়ে আমাকে দেখে চিনতে পেরেছিল, বললো, আরে ইউ আর দ্য সেম গাই ইন দ্য জুগ্যাটো। আমি বললাম ইয়া। ও বললো একটা ছবি তুলতে চাই। আমি বললাম আরে আমিই চাই তুলতে। তো ও আমার সঙ্গে একটা ছবি তুললো, আমি 4টে তুললাম। তারপর ইনস্টাগ্রামে পোস্ট করলাম। জেলাস লোকেরা বলছে আমি নাকি টাকা দিয়েছি। আমি কেন দেবো বিদেশিনীর সঙ্গে ছবি তোলার জন্যে? একজন লিখেছে যে কপিল শর্মার চুরি ধরা পড়েছে। হ্যাঁ, মেকআপ করতে থাকা নোরা ফতেহিকে লুকিয়ে লুকিয়ে উঁকি মেরে দেখছিলেন, মজা নিচ্ছিলেন, আর এইসব কাণ্ড ক্যামেরায় ধরা পড়েছে। স্যার আমি নিজেই রিলটা পোস্ট করেছি। আমার একটা গান রিলিজ করেছিল এই কিছুদিন আগেই, আপনারা শুনেছেন হয়তো। শুনেছেন নैना दे आंखें? হ্যাঁ, আরে না না, তো সেটা নিয়ে রিল বানিয়েছিলাম। নোরা এইভাবে বসেছিল আর আয়নায় নিজেকে দেখছিল, আর আমি বাইরে থেকেও দেখছিলাম, আর আয়নার ভেতরে ঢুকেও দেখছিলাম ওকে এইভাবে। ভালো লাগে, ভালো লাগে সুন্দরী মেয়েদের দেখতে, তাই না? খুব ট্যালেন্টেড নোরা, খুবই ট্যালেন্টেড মেয়ে। दो नैन तेरे दो नैन मेरे मिल मिल के हो गए चार, मैनू की पता सी प्यार तेरा नहीं प्यार सी यो वपार, प्यार दी उमर विच रू अपनी मैं कर सवा बैठा, नैना दे आंखें लग लग के मैं नैन रवा बैठा। এই হলো আমার গান। থ্যাংক ইউ। আমি গুরু গানটা লিখেছিল, ওই কম্পোজ করেছিল। খুব সুন্দর গানটা। কপিল, যখন আপনাকে নিয়ে আমি রিসার্চ করছিলাম, স্যার আমার তখন শোতে যে প্রশ্নের ধারা থাকে না, সেটাতে অনেকটাই আপনার হাত রয়েছে। কারণ আদালতের মতোই 30 বছর ধরে শোটা আপনি চালাচ্ছেন, সুপার ডুপার হিট শো। দারুণ ব্যাপার স্যার এটা। আর আমি যখনই রজত স্যারকে দেখতাম যে ইনি প্রশ্নও করে নিচ্ছেন, কিন্তু সামনে যে আছে তার খারাপও লাগছে না, মানে মজাও হয়, হাসিও পায়, আবার মোদ্দা কথাও হয়ে যায়। তাই কোথাও না কোথাও আপনার থেকেই আমি ইন্সপায়ার। তো শোতে আমি যখন সবাইকে প্রশ্ন করি, আমি মানে হাসি ঠাট্টাও হয়ে যায়, আবার মোদ্দা কথাও হয়ে যায়। তো এতে আপনার অনেকখানি অবদান রয়েছে স্যার। থ্যাংক ইউ কপিল।